আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এনজো ফার্নান্দেসকে কেন্দ্র করে আপনাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন আছে, অনেকে প্রশ্ন করেন, অনেকে ক্লিয়ার কাটভাবে রিয়াল মাদ্রিদে এনজো ফার্নান্দেসের যাওয়ার সম্ভাবনা এগুলো নিয়ে আলোচনা করেন। এই ব্যাপারটা নিয়ে কথা বলবো এবং একই সঙ্গে এনজো ফার্নান্দেস প্রথম সিজনটাতে চেলসির জার্সিতে কেমন খেললেন, শুরুর দিকে অহেতুক নানা বিতর্ক যারা ছড়ানোর চেষ্টা করেছেন তারা এখন কি বলবেন, এগুলো আলোচনায় উঠে আসবে। প্রথমত, রিয়াল মাদ্রিদের একটা লং টার্ম ইন্টারেস্ট আছে রীতিমতো মিডফিল্ডে এমন টাইপের একটা প্রোফাইল আনার, যিনি কিনা ডিপ লাইন প্লে মেকিংও করতে পারেন, বক্স টু বক্স মিডফিল্ডে অনেকটা অ্যাক্টিভ থাকতে পারেন, আবার একই সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ডে কন্ট্রিবিউট করতে পারেন। এটা অনেকটাই টনি ক্রুসের লং টাইম একজন সাকসেসর খুঁজছে রিয়াল মাদ্রিদ, এতে স্পষ্ট। অনেকের নাম কিন্তু এই লিস্টে আছে, এনজো ফার্নান্দেসের নামটাও আছে, শুধুমাত্র এখন থেকে না, আরও আগে থেকে ছিল। যারা এ ব্যাপারগুলো বিশ্বাস করেন না বা এটাকে খুব একটা বেশি পাত্তা দেন না, এটা হয়তো বা তাদের ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে। তবে এনজো ফার্নান্দেস রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাবের রাডারে যে আছেন, শুধুমাত্র এনজো না আরও অনেকে আছেন, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার বলে আমার কাছে মনে হয়। এনজো যেহেতু ব্যক্তিগত জায়গা থেকে এবং তার ক্লাবের জায়গা থেকেও বেশ ভালোভাবে একটা সিজন শেষ করেছেন, এই মুহূর্তে আগ্রহটা আরও অনেকটুকু বাড়বে। তবে নানা রকমের প্ল্যাটফর্ম বিশ্লেষণ করে আমি যে জিনিসটা আমার মতো করে পেয়েছি সেটা হচ্ছে, এখন পর্যন্ত এটা খুব একটা বেশি লাইকলি না, কারণ ট্রান্সফার মার্কেটে রীতিমতো রেকর্ড ব্রেকিং একটা ট্রান্সফার, 100 মিলিয়ন পাউন্ড প্লাস একটা ট্রান্সফার করার পরে চেলসি এমন একটা প্লেয়ার যাকে কিনা অনেকগুলো ম্যাচে তারা ক্যাপ্টেনের আর্মব্যান্ডও দিয়েছে, তাকে এত সহজে ছাড়তে চাইবে না। চেলসির এই সিচুয়েশনটাতে এনজো ফার্নান্দেসকে রীতিমতো আনটাচেবল একটা সিচুয়েশনে রাখা উচিত, সেটাই তারা রাখছে। তাই এই মুহূর্ত পর্যন্ত, ভিডিওটা রেকর্ড করার মুহূর্ত পর্যন্ত অন্য কোনো ক্লাবে যাওয়ার খুব বড় রকমের সম্ভাবনা দেখতে পারছে না। পরবর্তী প্রশ্ন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, আসলে কি অন্য কোনো ক্লাবে যাওয়ার দরকার আছে? আমরা একটু অতীতে ফিরে যাই, অনেকেই হয়তোবা গোল্ডফিশ মেমোরির কারণে এই জিনিসগুলো ভুলে যাবেন। এনজো ফার্নান্দেস যখন চেলসিতে এসেছিলেন, মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বা বক্স টু বক্স মিডফিল্ডার, এমন একটা রোলে, পিওর কথা যে মিডফিল্ডার রোলে এসেছিলেন। অনেকগুলো ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেননি, স্কোর শিটের কোনো জায়গায় গোল বা অ্যাসিস্টে কেন এনজোর নাম নেই সেটা নিয়ে তথাকথিত ফুটবল বোদ্ধারা, যারা একটু অ্যান্টি আর্জেন্টাইন, তারা বারবার করে সমালোচনা করেছেন এত বিশাল পরিমাণ টাকা দিয়ে তাকে এনে আসলে কি হয়েছে। অনেকে একজন মিডফিল্ডারকে শুধুমাত্র ওই গোল এবং অ্যাসিস্টের নাম্বার দিয়ে জাজ করেছেন। তারা কি এই মুহূর্তে নাম্বারগুলো দেখছেন? 53টা ম্যাচ খেলেছেন, যেখানে এনজো ফার্নান্দেসের আপনি যদি প্লেইং পজিশন দেখেন, শুধুমাত্র আপনি হাতে গোনা কয়েকটা ম্যাচ, যেমন এখানে ট্রান্সফারমার্কেট.com বলছে 6টা ম্যাচে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার রোল প্লে করেছেন। মূলত সেন্টার মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডেই অধিকাংশ ম্যাচ তিনি খেলেছেন। এই রোলটাতে খেলেও এই 53টা ম্যাচে তিনি 9টা গোল করেছেন, ক্রুশাল অনেকগুলো মোমেন্টে গোল এনে দিয়েছেন। এবং আপনি যদি চেলসির পুরো সিজনের টপ স্কোরার লিস্ট দেখেন, এনজো ফার্নান্দেসকে সেরা 5-এর মধ্যে পাবেন। আরও অনেক বড় রকমের ইনফরমেশন এটা যে 17টা অ্যাসিস্ট তিনি করেছেন এই পজিশনে খেলে, যেটা এ সিজনে পুরো চেলসির স্কোয়াডের মধ্যে সর্বোচ্চ। অর্থাৎ এই পজিশনে খেলেই কিন্তু এই এনজো ফার্নান্দেস এই সিজনে চেলসির সর্বোচ্চ অ্যাসিস্ট মেকার এবং সব মিলিয়ে অন্যতম সেরা একজন পারফর্মার। এমনকি সেকেন্ড হাইয়েস্ট অ্যাসিস্ট মেকার কোল পালমার, যিনিও কিনা দুর্দান্ত একটা সিজন কাটিয়েছেন, তিনি তার থেকে 4টে অ্যাসিস্ট কম করেছেন। সব মিলিয়ে এনজো ফার্নান্দেস 26টা গোলে কন্ট্রিবিউশন রেখে দেখিয়ে দিলেন যে মিডফিল্ডে যদিও তার দায়িত্বটা গোল করা বা করানো না মূলত, তারপরও তিনি এমন টাইপের অ্যাডভান্স রোলটা প্লে করতে পারেন। ডিফেন্সিভ কোয়ালিটির কথা তো বললাম না। জানি না যারা ওই সময় অতিরিক্ত সমালোচনা করেছেন তারা পরবর্তী সময়ে তার এই গোল স্কোরিং বা গোল ক্রিয়েটিং অ্যাবিলিটির প্রশংসা করেছেন কিনা। একজন ফুটবলার সেন্টার মিডফিল্ডে খেলে যদি প্রত্যেকটা ম্যাচে গড়ে 0.5, অর্থাৎ 2 ম্যাচে একটা করে গোলে সরাসরি অবদান রাখতে পারেন, আমার কাছে মনে হয় সে ক্লাবের সিস্টেমের সাথে, সে ক্লাবের ওভারঅল যে কম্পিটিশনগুলো তারা খেলছে সেখানে তিনি খুব ভালোভাবে মানিয়ে নিয়েছেন। চেলসি অসাধারণ একটা সিজন কাটিয়েছে, সেটা আমি বলবো না। ইপিএল থেকে শুরু করে ইংলিশ লিগগুলো, কম্পিটিশনগুলোতে তারা 4th হয়েছে, কিন্তু কনফারেন্স লিগের কথা বলেন, অর্থাৎ ওয়েফা কনফারেন্স লিগ কিংবা শেষ পর্যন্ত ফিফা ক্লাব বিশ্বকাপ, এই ট্রফিগুলো চেলসির জন্য অনেক বেশি করে ভাইটাল ছিল ক্লাবটাকে এই মুহূর্তে রিভাইভ করার জন্য, এবং সেটার ফোকাল পয়েন্টে কিন্তু এনজো ফার্নান্দেসও ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য হিসেবে ছিলেন। ক্লাবে তিনি যে স্ট্যাটাসটা পাচ্ছেন, যেভাবে ক্যাপ্টেনের আর্মব্যান্ডও অধিকাংশ ম্যাচে, যে সময় রিসে জেমস ছিলেন না তখন পেয়েছেন,
সব মিলিয়ে সেটাও প্রমাণ করে যে চেলসিতে তার একটা আলাদা গুরুত্বের জায়গা আছে। তাই এই মুহূর্তে ক্লাব চেঞ্জ না করলেও সেটা যে একটা বড় রকমের ক্ষতি সেটা বলবো না। এমনকি এই সময়টার মাঝখানে জাতীয় দলেও তার পারফরমেন্সটা অসাধারণ ছিল। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ, তার আগে পরে ম্যাচে এনজো ফার্নান্দেজ যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন। এর প্রেক্ষিতে এই মুহূর্তে এনজো খুবই খুবই ভালো একটা সিচুয়েশনে আছেন, সেটা নির্দ্বিধায় বলা যায়। ধন্যবাদ সবাইকে।